নমস্কার বন্ধুরা, সাহিত্য সংলাপে আপনাদের সকলকে স্বাগত। আমি সুদেষ্ণা চলে এসেছি আজকে আরেকটি নতুন গল্প নিয়ে। আজকের গল্প অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা একাদশী বৈরাগী। কালীদহ গ্রামটা ব্রাহ্মণ প্রধান স্থান। ইহার গোপাল মুখুজ্জের ছেলে অপূর্ব ছোটবেলা হইতেই ছেলেদের মোড়ল ছিল। এবার সে যখন বছর ৫-৬ কলিকাতার মেসে থাকিয়া অনার সমেত বিয়ে পাশ করিয়া বাড়ি ফিরিয়া আসিল, তখন গ্রামের মধ্যে তাহার প্রসার প্রতিপত্তির আর অবধি রহিল না। গ্রামের মধ্যে জীর্ণ শীর্ণ একটা হাই স্কুল ছিল। তাহার সমবয়সীরা ইতিমধ্যেই ইহাতেই পাঠ সাঙ্গ করিয়া সন্ধ্যাহ্নিক ছাড়িয়া দিয়া ১০ আনা ৬ আনা চুল ছাটিয়া বসিয়াছিল। কিন্তু কলিকাতা প্রত্যাগত এই গ্র্যাজুয়েট ছোকরার মাথার চুল সমান করিয়া তাহারই মাঝখানে একখণ্ড নধর টিকির সংস্থান দেখিয়া শুধু ছোকরা কেন, তাহাদের বাবাদের পর্যন্ত বিস্ময়ে তাক লাগিয়া গেল। শহরের সভা সমিতিতে যোগ দিয়া জ্ঞানী লোকদিগের বক্তৃতা শুনিয়া অপূর্ব সনাতন হিন্দুদের অনেক নিগূঢ় রহস্যের মর্মভেদ করিয়া দেশে গিয়াছিল। এখন সঙ্গীদের মধ্যে ইহাই মুক্ত কণ্ঠে প্রচার করিতে লাগিল যে এই হিন্দু ধর্মের মতন এমন সনাতন ধর্ম আর নাই, কারণ ইহার প্রত্যেক ব্যবস্থাই বিজ্ঞানসম্মত। টিকির বৈদ্যুতিক উপযোগিতা, দেহরক্ষা ব্যাপারে সান্ধান্নিকের পরম উপকারিতা, কাঁচকলা ভক্ষণের রাসায়নিক প্রতিক্রিয়া ইত্যাদি বহুবিধ অপরিজ্ঞাত তথ্যের ব্যাখ্যা শুনিয়া গ্রামের ছেলে বুড়ো নির্বিশেষে অভিভূত হইয়া গেল, এবং তাহার ফল হইল এই যে অনতিকাল মধ্যেই ছেলেদের টিকি হইতে আরম্ভ করিয়া সন্ধ্যাহ্নিক, একাদশী, পূর্ণিমা ও গঙ্গা স্নানের ঘটায় বাড়ির মেয়েরাও হার মানিল। হিন্দু ধর্মের পুনরুদ্ধার, দেশোদ্ধার ইত্যাদির জল্পনা কল্পনায় যুবক মহলে একেবারে হৈ হৈ পড়িয়া গেল। বুড়োরা বলিতে লাগিল, হ্যাঁ, গোপাল মুখুজ্জের বরাত বটে, মা কমলারও যেমন সুদৃষ্টি, সন্তান জন্মিয়াছেও তেমনি, না হইলে আজকালকার কালে এতগুলো ইংরাজি পাশ করিয়াও এই বয়সে এমনি ধর্মে মতিগতি কয়টা দেখা যায়। সুতরাং দেশের মধ্যে অপূর্ব একটা অপূর্ব বস্তু হইয়া উঠিল। তাহার হিন্দু ধর্ম প্রচারিণী, ধূমপান নিবারণী ও দুর্নীতি দলনী এই তিনটা সভার আস্ফালনে গ্রামের চাষাভূষার দল পর্যন্ত সন্ত্রস্ত হইয়া উঠিল। ৫ কড়িতেওর তাড়ি খাইয়া তাহার স্ত্রীকে প্রহার করিয়াছিল শুনিতে পাইয়া অপূর্ব সদল বলে উপস্থিত হইয়া ৫ কড়িকে এমনই শাসিত করিয়া দিল যে পরদিন ৫ কড়ি স্ত্রী স্বামী লইয়া বাপের বাড়ি পলাইয়া গেল। ভগা কাউরা অনেক রাত্রিতে বিল হইতে মাছ ধরিয়া বাড়ি ফিরিবার পথে গাঁজার ঝোঁকে নাকি বিদ্যাসুন্দরের মালিনীর গান গাহিয়া যাইতেছিল। ব্রাহ্মণ পাড়ার অবিনাশের কানে যাওয়ায় সে তার নাক দিয়া রক্ত বাহির করিয়া তবে ছাড়িল। দুর্গাডোমের ১৪-১৫ বছরের ছেলে বিড়ি খাইয়া মাঠে যাইতেছিল। অপূর্ব দলের ছোকরার চোখে পড়ায় সে তাহার পিঠের ওপর সেই জ্বলন্ত বিড়ি চাপিয়া ধরিয়া ফোসকা তুলিয়া দিল। এমনি করিয়া অপূর্বর হিন্দু ধর্ম প্রচারণী ও দুর্নীতি দলনী সভা ভানুমতির আম গাছের মতোই সদ্যই ফুলে ফলে কালীদহ গ্রামটাকে একেবারে আচ্ছন্ন করিয়া ফেলিল। এইবার গ্রামের মানসিক উন্নতির দিকে নজর দিতে গিয়া অপূর্বর চোখে পড়িল যে স্কুলের লাইব্রেরিতে শশীভূষণের ১.৫ খানা মানচিত্র ও বঙ্কিমের ২.৫ খানা উপন্যাস ব্যতীত আর কিছুই নাই। এই দীনতার জন্য যে হেডমাস্টারকে অশেষ রূপে লাঞ্ছিত করিয়া অবশেষে নিজেই লাইব্রেরি গঠন করিতে কোমর বাঁধিয়া লাগিয়া গেল, তাহার সভাপতিত্বে চাঁদার খাতা, আইন কানুনের তালিকা এবং পুস্তকের লিস্ট তৈরি হইতে বিলম্ব হইল না। এতদিন ছেলেদের ধর্মপ্রচারের উৎসাহ গ্রামের লোকেরা কোনো মতে সহিয়াছিল, কিন্তু ২-১ দিনের মধ্যেই তাদের চাঁদা আদায়ের উৎসাহ গ্রামের ইতর ভদ্র গৃহস্থের কাছে
এমনই ভয়াবহ হইয়া উঠিল যে খাতা বগলে ছেলে দেখিলেই তাহারা বাড়ির দরজা জানলা বন্ধ করিয়া ফেলিতে লাগিল। বেশ দেখা গেল গ্রামে ধর্মপ্রচার ও দুর্নীতি দলনের রাস্তা যতখানি চওড়া পাওয়া গিয়াছিল, লাইব্রেরির জন্য অর্থ সংগ্রহের পথ তাহার 1/1 প্রশস্ত নয়। অপূর্ব কি করিবে ভাবিতেছিল। এমন সময় হঠাৎ একটা ভারী সুরাহা চোখে পড়িল। স্কুলের অদূরে একটা পরিত্যক্ত পোড়ো ভিটার প্রতি একদিন অপূর্ব দৃষ্টি আকৃষ্ট হইল। শোনা গেল ইহা একাদশী বৈরাগীর। অনুসন্ধান করিতে জানা গেল লোকটা কি একটা গর্হিত সামাজিক অপরাধ করায় গ্রামের ব্রাহ্মণেরা তাহার ধোপা, নাপিত, মুদি প্রভৃতি বন্ধ করিয়া বছর 10 পূর্বে উদ্বাস্তু করিয়া নির্বাসিত করিয়াছেন। এখন সে ক্রোশদুই উত্তরে বারুইপুর গ্রামে বাস করিতেছে। লোকটা নাকি টাকার কুমির, কিন্তু তার সাবেক নাম যে কি তাহা কেহই বলিতে পারে না। হাঁড়ি ফাটার ভয়ে বহুদিনের অব্যবহারে মানুষের স্মৃতি হইতে একেবারে লুপ্ত হইয়া গেছে। তদবধি এই একাদশী নামেই বৈরাগী মহাশয় সুপ্রসিদ্ধ। অপূর্ব তাল ঠুকিয়া কহিল, টাকার কুমির, সামাজিক কদাচার! তবে তো এই বেটাই লাইব্রেরির অর্ধেক ভার বহন করিতে বাধ্য, না হইলে সেখানে ধোপা, নাপিত, মুদিও বন্ধ। বারুইপুরের জমিদার তো দিদির মামা শ্বশুর। ছেলেরা মাতিয়া উঠিল এবং অবিলম্বে ডোনেশনের খাতায় বৈরাগীর নামের পিছনে একটা মস্ত অঙ্কপাত হইয়া গেল। একাদশীর কাছে টাকা আদায় করা হইবে, না হইলে অপূর্ব তাহার দিদির মামা শ্বশুরকে বলিয়া বারুইপুরেও ধোপা, নাপিত বন্ধ করিবে। সংবাদ পাইয়া রসিক স্মৃতিরত্ন লাইব্রেরির মঙ্গলার্থ উপযাচক হইয়া পরামর্শ দিয়া গেলেন যে বেশ একটু মোটা টাকা না দিলে মহা পাপী বেটা কালিদহে বাস্তু কি করিয়া রক্ষা করে দেখিতে হইবে। কারণ বাস না করিলেও এই বাস্তুভিটার ওপর একাদশীর যে অত্যন্ত মমতা, স্মৃতিরত্নের তাহা অগোচর ছিল না। যেহেতু বছর 2 পূর্বে এই জমিটুকু খরিদ করিয়া নিজের বাগানের অঙ্গীভূত করিবার অভিপ্রায়ে সবিশেষ চেষ্টা করিয়াও তিনি সফল কাম হইতে পারেন নাই, তাহার প্রস্তাবে তখন একাদশী অত্যন্ত সাধু ব্যক্তির ন্যায় কানে আঙুল দিয়া বলিয়াছিল, এমন অনুমতি করবেন না ঠাকুরমশাই, ওই 1 ফোঁটা জমির বদলে ব্রাহ্মণের কাছে দাম নিতে আমি কিছুতেই পারব না। ব্রাহ্মণের সেবায় লাগবে, এ তো আমার 7 পুরুষের ভাগ্য। স্মৃতিরত্ন নিরতিশয় পুলকিত চিত্তে তাহার দেবদ্বিজে ভক্তি শ্রদ্ধার 1,00,000 কোটি সুখ্যাতি করিয়া অসংখ্য আশীর্বাদ করার পরে একাদশী করজোড়ে সবিনয় নিবেদন করিয়াছিল, কিন্তু এমনই পোড়া অদৃষ্ট ঠাকুরমশাই যে 7 পুরুষের ভিটে আমার কিছুতেই হাতছাড়া করবার জো নেই। বাবা মরণকালে মাথার দিব্যি দিয়ে বলে গিয়েছিলেন, খেতেও যদি না পাস বাবা, বাস্তু ভিটা কখনো ছাড়িস না, ইত্যাদি ইত্যাদি। সে আক্রোশ স্মৃতিরত্ন বিস্মৃত হন নাই। দিন 5 পরে একদিন সকালবেলা এই ছেলের দলটি 2 ক্রোশ পথ হাঁটিয়া একাদশী সদরে আসিয়া উপস্থিত হইল। বাড়িটি মাটির, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। দেখিলে মনে হয় লক্ষ্মীশ্রী আছে। অপূর্ব কিংবা তাহার দলের আর কেহ একাদশীকে পূর্বে কখনো দেখে নাই, সুতরাং চণ্ডীমণ্ডপে পা দিয়াই তাহাদের মন বিতৃষ্ণায় ভরিয়া গেল। এ লোক টাকার কুমিরই হোক, হাঙ্গরই হোক, লাইব্রেরির সম্বন্ধে যে পুঁটি মাছটির উপকারে আসিবে না তাহা নিঃসন্দেহ। একাদশীর পেশা তেজারতি, বয়স 60 ওপর গিয়াছে। সমস্ত দেহ যেমন শীর্ণ তেমনি শুষ্ক, কণ্ঠ ভরা তুলসীর মালা, দাড়ি গোঁফ কামানো, মুখখানার প্রতি চাহিলে মনে হয় না যে কোথাও ইহার লেশ মাত্র রসকস আছে। ইক্ষু যেমন নিজের রস কলের পেছনে বাহির করিয়া দিয়া অবশেষে নিজেই ইন্ধন হইয়া তাহাকে জ্বালাইয়া শুষ্ক করে, এ ব্যক্তি যেন তেমনি মানুষকে পুড়াইয়া শুষ্ক করিবার জন্যই নিজের সমস্ত মনুষ্যত্বকে নিংড়াইয়া দিয়া বিসর্জন করিয়া মহাজন হইয়া বসিয়া আছে।
তাহার শুধু চেহারা দেখিয়াই অপূর্ব মনে মনে দমিয়া গেল। চণ্ডীমণ্ডপের ওপর ঢালা বিছানা, মাঝখানে একাদশী বিরাজ করিতেছে। তাহার সম্মুখে একটা কাঠের হাত বাক্স এবং একপাশে থাক দেওয়া হিসাবের খাতাপত্র। একজন বৃদ্ধ গোছের গোমস্তা খালি গায়ে পৈতার গোছা গলায় ঝুলাইয়া স্লেটের ওপর সুদের হিসাব করিতেছে, এবং সম্মুখে পার্শ্বে বারান্দায় খুঁটির আড়ালে নানা বয়সের নানা অবস্থার স্ত্রী পুরুষ ম্লান মুখে বসিয়া আছে। কেহ ঋণ গ্রহণ করিতে, কেহ সুদ দিতে, কেহ বা শুধু ভিক্ষা করিতেই আসিয়াছে। কিন্তু ঋণ পরিশোধের জন্য কেহ যে বসিয়াছিল তাহা কাহারও মুখ দেখিয়া মনে হইল না। অকস্মাৎ কয়েকজন অপরিচিত ভদ্র সন্তান দেখিয়া একাদশী বিস্ময়াপন্ন হইয়া চাহিল। গোমস্তা স্লেটখানা রাখিয়া দিয়া কহিল, কোত্থেকে আসছেন? অপূর্ব কহিল, কালীদহ থেকে। মশাই, আপনারা? আমরা সবাই ব্রাহ্মণ। ব্রাহ্মণ শুনিয়া একাদশী সসম্ভ্রমে উঠিয়া দাঁড়াইয়া ঘাড় ঝুঁকাইয়া প্রণাম করিল, কহিল, বসতে আজ্ঞা হোক। সকলে উপবেশন করিলে একাদশী নিজেও বসিল। গোমস্তা প্রশ্ন করিল, আপনাদের কি প্রয়োজন? অপূর্ব লাইব্রেরির উপকারিতা সম্বন্ধে সামান্য একটু ভূমিকা করিয়া চাঁদার কথা পাড়িতে গিয়া দেখিল একাদশীর ঘাড় আর একদিকে ফিরিয়া গিয়াছে। সে খুঁটির আড়ালে স্ত্রীলোকটির সম্বোধনের করিয়া কহিতেছে, তুমি কি খেপে গেলে হাড়ুর মা? শুদ্ধ হয়েছে কুললে 7 টাকা 2 আনা। যদি 2 আনাই ছাড় করে নেবে, তার চেয়ে আমার গলায় পা দিয়ে জিভ বের করে মেরে ফেলো না কেন? তাহার পরে উভয়ে এমন ধস্তাধস্তি শুরু করিয়া দিল যেন এই 2 আনা পয়সার উপরেই তাহাদের জীবন নির্ভর করিতেছে। কিন্তু হাড়ুর মাও যেমন স্থির সংকল্প, একাদশীও তেমনি অটল। দেরি হইতেছে দেখিয়া অপূর্ব উভয়ে বাগবিতণ্ডার মাঝখানেই বলিয়া উঠিল, আমাদের লাইব্রেরির কথাটা। একাদশী মুখ ফিরাইয়া কহিল, আজ্ঞে, এই যে শুনি। হ্যাঁ রে নফর, তুই কি আমাকে মাথায় পা দিয়ে ডুবুতে চাস রে? সে 2 টাকা এখনো শোধ দিলি নে, আবার 1 টাকা চাইতে এসেছিস কোন লজ্জায় শুনি? বলি, সুদ টুদ কিছু এনেছিস? নফর ট্যাঁক খুলিয়া 1 আনা পয়সা বাহির করিতেই একাদশীর চোখ রাঙাইয়া কহিল, 3 মাস হয়ে গেল না রে, আর 2 পয়সা কই? নফর হাত জোর করিয়া বলিল, আর নেই কর্তা, দাঁড়ার পর কত হাতে পায়ে পড়ে পয়সা 4টি ধার করে আনছি, বাকি 2 পয়সা আসছে হাটবারেই দিয়ে যাব। একাদশী গলা বাড়াইয়া দেখিয়া বলিল, দেখি তোর ওদিকের ট্যাঁকটা। নফর বাঁ দিকের ট্যাঁকটা দেখাইয়া অভিমান ভরে কহিল, 2 পয়সার জন্য মিছে কথা কইছি কর্তা? যে শালা পয়সা এনেও তোমাদের ঠকায়, তার মুখে পোকা পড়ুক, এই বলে দিলুম। একাদশী তীক্ষ্ণ দৃষ্টিতে চাহিয়া কহিল, তুই 4টে পয়সা ধার করে আনতে পারলি, আর 2 এমনি ধার করতে পারলি নে? নফর রাগিয়া কহিল, মাইরি দিলাসা করলুম না কর্তা, মুখে পোকা পড়ুক। অপূর্বর গা জ্বলিয়া যাইতেছিল। সে আর সহ্য করিতে না পারিয়া বলিয়া উঠিল, আচ্ছা লোক তুমি মশাই। একাদশী একবার চাহিয়া দেখিল মাত্র, কোনো কথা কহিল না। পরাণ বাগদি সম্মুখের উঠান দিয়া যাইতেছিল। একাদশী হাত নাড়িয়া ডাকিয়া কহিল, পরাণ, নফরার কাছাটা একবার খুলে দেখ তোরে, পয়সা 2 বাঁধা আছে নাকি? পরাণ উঠিয়া আসিতেই নফর রাগ করিয়া তাহার কাছার খুঁটে বাঁধা পয়সা 2 খুলিয়া একাদশীর সম্মুখে ছুঁড়িয়া ফেলিয়া দিল। একাদশী এই বেয়াদপিতে কিছুমাত্র রাগ করিল না। গম্ভীর মুখে পয়সা 6টা বাক্সে তুলিয়া রাখিয়া গোমস্তাকে কহিল, ঘোষাল মশাই, নফরার নামে সুদ আদায় জমা করে নেন। হ্যাঁ রে, 1 টাকা কি আবার করবি রে? নফর কহিল, আবশ্যক না হলেই কি এছি মশাই? একাদশী কহিল, 8 আনা নিয়ে জানা, গোটা টাকা নিয়ে গেলেই তো 6-9 করে ফেলবি রে। তারপরে অনেক ঘষা মাজা করিয়া নফর মোড়ল 12 আনা পয়সা কর্জ করিয়া প্রস্থান করিল।
বেলা বাড়িয়া উঠিতেছিল। অপূর্বর সঙ্গী অনাথ চাঁদার খাতাটা একাদশীর সম্মুখে নিক্ষেপ করিয়া কহিল, যা দেবেন দিয়ে দিন মশাই, আমরা আর দেরি করতে পারি নে। একাদশী খাতাটা তুলিয়া প্রায় 15 মিনিট ধরিয়া আগা গোড়া তন্ন তন্ন করিয়া নিরীক্ষণ করিয়া শেষে একটা নিঃশ্বাস ফেলিয়া খাতাটা ফিরাইয়া দিয়া বলিল, আমি বুড়ো মানুষ, আমার কাছে আবার চাঁদা কেন? অপূর্ব কোনো মতে রাগ সামলাইয়া কহিল, বুড়ো মানুষ টাকা দেবে না তা কি ছোট ছেলেতে টাকা দেবে? তারা পাবে কোথায় শুনি? বুড়ো সে কথার উত্তর না দিয়া কহিল, স্কুল তো হয়েছে 20-25 বছর, কই এতদিন তো কেউ লাইব্রেরির কথা তোলেনি বাপু। তা যাক, এ তো আর মন্দ কাজ নয়, আমাদের ছেলেপুলে বই পড়ুক আর না পড়ুক, আমার গাঁয়ের ছেলেরাই তো পড়বে। কি বলো ঘোষাল মশাই? ঘোষাল ঘাড় নাড়িয়া কি যে বলিল বোঝা গেল না। একাদশী কহিল, তা বেশ, চাঁদা দেব আমি, একদিন এসে নিয়ে যাবেন 4 আনা পয়সা। কি বলো ঘোষাল, এর কমে আর ভালো দেখায় না, অত দূর থেকে ছেলেরা এসে ধরেছে, যা হোক একটু নাম ডাক আছে বলেই তো, আরও তো লোক আছে, তাদের কাছে তো চাইতে যায় না, কি বলো হে? ক্রোধে অপূর্বর মুখ দিয়া কথা বাহির হইল না। অনাথ কহিল, এই 4 আনার জন্যে আমরা এত দূরে এসেছি, তাও আবার আর একদিন এসে নিয়ে যেতে হবে? একাদশী মুখে একটা শব্দ করিয়া মাথা নাড়িয়া নাড়িয়া বলিতে লাগিল, দেখলেন তো অবস্থা, 6টা পয়সা হককে সুদ আদায় করতে বেটাদের কাছে কি ছেঁচড়াপনাই না করতে হয়। তা এ পাটটা বিক্রি হয়ে না গেলে আর চাঁদা দেবার সুবিধে? অপূর্বর রাগে ঠোঁট কাঁপিতে লাগিল। বলিল, সুবিধে হবে এখানেও ধোপা নাপিত বন্ধ হলে। বেটা পিশাচ সর্বাঙ্গে ছিটে ফোঁটা কেটে জাত হারিয়ে বোষ্টম হয়েছেন। আচ্ছা। বিপিন উঠিয়া দাঁড়াইয়া একটি আঙুল তুলিয়া শাসাইয়া কহিল, বারুইপুরের রাখালদাস বাবু আমাদের কুটুম্ব, মনে থাকে যেন বৈরাগী। বুড়া বৈরাগী এই অভাবনীয় কাণ্ডে হতবুদ্ধি হইয়া চাহিয়া রহিল। বিদেশি ছেলেদের অকস্মাৎ এত ক্রোধের হেতু সে কিছুতেই বুঝিতে পারিল না। অপূর্ব বলিল, গরিবের রক্ত শুষে সুদ খাওয়া তোমার বার করব, তবে ছাড়ব। নফর তখনও বসিয়াছিল, তাহার কাছায় বাঁধা পয়সা দুটো আদায় করার রাগে মনে মনে ফুলিতেছিল। সে কহিল, যা কইলেন কর্তা তা ঠিক, বৈরাগী তো নয়, পিচেস, চোখে দেখলেন তো কি করে মোর পয়সা দুটো আদায় নিলে। বুড়োর লাঞ্ছনায় উপস্থিত সকলেই মনে মনে নির্মল আনন্দ উপভোগ করিতে লাগিল। তাহাদের মুখের ভাব লক্ষ্য করিয়া বিপিন উৎসাহিত হইয়া চোখ টিপিয়া বলিয়া উঠিল, তোমরা তো ভেতরের কথা জানো না, কিন্তু আমাদের গাঁয়ের লোক আমরা সব জানি। কি গো বুড়ো, আমাদের গাঁয়ে কেন তোমার ধোপা নাপতে বন্ধ হয়েছিল বলবো? খবরটা পুরাতন, সবাই জানিত। একাদশী সদ্গোপের ছেলে, জাত বৈষ্ণব নহে। তাহার একমাত্র বৈমাত্রেয় ভগিনী প্রলোভনে পড়িয়া কুলের বাহির হইয়া গেলে একাদশী অনেক দুঃখে অনেক অনুসন্ধানে তাহাকে ঘরে ফিরাইয়া আনে। কিন্তু এই কদাচারে গ্রামের লোক বিস্মিত ও অতিশয় ক্রুদ্ধ হইয়া ওঠে। তথাপি একাদশী মা বাপ মরা এই বইমাত্র ছোট বোনটিকে কিছুতেই পরিত্যাগ করিতে পারে নাই। সংসারে তাহার আর কেহ ছিল না, ইহাকেই সে শিশুকাল হইতে কোলে পিঠে করিয়া মানুষ করিয়াছিল। তাহার ঘটা করিয়া বিবাহ দিয়াছিল, আবার অল্প বয়সে বিধবা হইয়া গেলে দাদার ঘরেই সে আদর যত্নে ফিরিয়া আসিয়াছিল। বয়স এবং বুদ্ধির দোষে এই ভগিনীর এত বড় পদস্খলনে বৃদ্ধ কাঁদিয়া ভাসাইয়া দিল। আহার নিদ্রা ত্যাগ করিয়া গ্রামে গ্রামে শহরে শহরে ঘুরিয়া অবশেষে যখন তাহার সন্ধান পাইয়া তাহাকে ঘরে ফিরাইয়া আনিল, তখন গ্রামের লোকের নিষ্ঠুর অনুশাসন মাথায় তুলিয়া লইয়া তাহার এই লজ্জিতা একান্ত অনুতপ্তা দুর্ভাগিনী ভগিনীটিকে আবার গৃহের বাহির করিয়া দিয়া নিজে প্রায়শ্চিত্ত করিয়া যাতে উঠিতে
একাদশী কোনো মতেই রাজি হইতে পারিল না। অতঃপর গ্রামে তার ধোপা, নাপিত, মুদি প্রভৃতি বন্ধ হইয়া গেল। একাদশী নিরুপায় হইয়া ভেক লইয়া বৈষ্ণব হইয়া এই বারুইপুরে পলাইয়া আসিল। কথাটা সবাই জানিত, তথাপি আর একজনের মুখ হইতে আর একজনের কলঙ্ক কাহিনীর মাধুর্যটা উপভোগ করিবার জন্য সবাই উদ্গ্রীব হইয়া উঠিল। কিন্তু একাদশী লজ্জায় ভয়ে একেবারে জড়সড় হইয়া গেল। তাহার নিজের জন্য নয়, ছোট বোনটির জন্য। প্রথম যৌবনের অপরাধ গৌরীর বুকের মধ্যে যে গভীর ক্ষতের সৃষ্টি করিয়াছিল, আজও যে তাহা তেমনই আছে, তিলার্ধও শুষ্ক হয় নাই, বৃদ্ধ তাহা ভালোরূপেই জানিত। পাছে বিন্দুমাত্র ইঙ্গিত তাহার কানে গিয়া সেই ব্যথা আলোড়িত হইয়া ওঠে, এই আশঙ্কায় একাদশী বিবর্ণ মুখে নিঃশব্দে চাহিয়া রহিল। তাহার এই সকরুণ দৃষ্টির নীরব মিনতি আর কাহারও চক্ষে পড়িল না। কিন্তু অপূর্ব হঠাৎ অনুভব করিয়া বিস্ময়ে অবাক হইয়া গেল। বিপিন বলিতে লাগিল, আমরা কি ভিখিরি যে 2 কোষ পথ হেঁটে এই রৌদ্রে 4 গণ্ডা পয়সা ভিক্ষে চাইতে এসেছি? তাও আবার আজ নয়, কবে ওর কোন খাতকের পাট বিক্রি হবে সেই খবর নিয়ে আমাদের আর একদিন হাঁটতে হবে, তবে যদি বাবুর দয়া হয়। কিন্তু লোকের রক্ত শুষে সুদ খাও বুড়ো, মনে করেছো জোঁকের গায়ে জোঁক বসে না? আমি এখানেও না তোমার হাঁড়ির হাল করি তো আমার নাম বিপিন ভট্টাচার্যি নয়। ছোট জাতের পয়সা হয়েছে বলে চোখে কানে আর দেখতে পাও না? চলো হে অপূর্ব, আমরা যাই, তারপরে যা জানি করা যাবে। বলিয়া সে অপূর্বর হাত ধরিয়া টান দিল। বেলা 11টা বাজিয়া গিয়াছিল। বিশেষত এতটা পথ হাঁটিয়া আসিয়া অপূর্বর অত্যন্ত পিপাসা বোধ হওয়ায় কিছুক্ষণ পূর্বে চাকরটাকে সে জল আনিতে বলিয়া দিয়াছিল। তাহার পর কলহ বিবাদে সে কথা মনে ছিল না। কিন্তু তাহার তৃষ্ণার জল এক হাতে এবং অন্য হাতে রেকাবিতে গুটি কয়েক বাতাসা লইয়া একটি 27-28 বছরের বিধবা মেয়ে পাশের দরজা ঠেলিয়া ভেতরে প্রবেশ করিতে তাহার জল চাওয়ার কথা স্মরণ হইল। গৌরীকে ছোট জাতের মেয়ে বলিয়া কিছুতেই মনে হয় না। পরনে গরদের কাপড়, স্নানের পর বোধ করি এইমাত্র আহ্নিক করিতে বসিয়াছিল। ব্রাহ্মণ জল চাহিয়াছে, চাকরের কাছে শুনিয়া সে আহ্নিক ফেলিয়া ছুটিয়া আসিয়াছে। কহিল, আপনাদেরকে জল চেয়েছিলেন যে? বিপিন কহিল, পাটের শাড়ি পরে এলেই বুঝি তোমার হাতে জল খাবো আমরা? অপূর্ব, ইনি সে বিদ্ধে ধরি হে। চক্ষের নিমেষে মেয়েটির হাত হইতে বাতাসার রেকাবটা ঝনাত করিয়া নিচে পড়িয়া গেল এবং সেই অসীম লজ্জা চোখে দেখিয়া অপূর্ব নিজেই লজ্জায় মরিয়া গেল। সক্রোধে বিপিনকে একটা কুনুইয়ের গুঁতো মারিয়া কহিল, এসব কি বাঁদরামি হচ্ছে, কাণ্ডজ্ঞান নেই? বিপিন পাড়াগাঁয়ের মানুষ, কলহের মুখে অপমান করিতে নর নারী ভেদাভেদ জ্ঞান বিবর্জিত নিরপেক্ষ বীরপুরুষ। সে অপূর্বর খোঁচা খাইয়া আরও নিষ্ঠুর হইয়া উঠিল। চোখ রাঙাইয়া হাঁকিয়া কহিল, কেন, মিছে কথা বলছি নাকি? ওর এত বড় সাহস যে বামুনের ছেলের জন্য জল আনে? আমি হাটে হাঁড়ি ভেঙে দিতে পারি, জানো? অপূর্ব বুঝিল আর তর্ক নয়, অপমানের মাত্রা তাহাতে বাড়িবে বই কমিবে না। কহিল, আমি আনতে বলেছিলুম বিপিন, তুমি না জেনে অনর্থক ঝগড়া করো না, চলো আমরা এখন যাই। গৌরী রেকাবিটা কুড়াইয়া লইয়া কাহারও প্রতি দৃষ্টিপাত না করিয়া নিঃশব্দে দরজার আড়ালে গিয়া দাঁড়াইল। তথা হইতে কহিল, দাদা, এরা যে কিসের চাঁদা নিতে এসেছিলেন, তুমি দিয়েছ? একাদশী এতক্ষণ পর্যন্ত বিউভলের ন্যায় বসিয়াছিল। ভগিনীর আহ্বানে চকিত হইয়া বলিল, না, এই যে দিদি। অপূর্বর প্রতি চাহিয়া হাত জোর করিয়া কহিল, বাবুমশাই, আমরা গরিব মানুষ, 4 আনাই আমার পক্ষে ঢের, দয়া করে নিন। বিপিন পুনরায় কি একটা কড়া জবাব দিতে উদ্যত হইয়াছিল। অপূর্ব ইঙ্গিতে তাহাকে নিষেধ করিল। কিন্তু এত কাণ্ডের পর সেই 4 আনার প্রস্তাবে তাহার নিজেরও অত্যন্ত ঘৃণাবোধ হইল।
আত্মসংবরণ করিয়া কহিল, থাক বৈরাগী, তোমায় কিছু দিতে হবে না। একাদশী বুঝিল ইহা রাগের কথা। একটা নিঃশ্বাস ফেলিয়া কহিল, অলি কাল, বাগে পেলে কি কেউ কারো ঘাড় ভাঙতে ছাড়ে? দাও ঘোষাল মশাই, 5 গন্ডা পয়সাই খাতায় খরচ লেখো। কি আর করব বলো, বলিয়া বৈরাগী পুনরায় একটা দীর্ঘশ্বাস মোচন করিল। তাহার মুখ দেখিয়া অপূর্বর এবার হাসি পাইল। এই কুশিতজীবী বৃদ্ধের পক্ষে 4 আনার এবং 5 আনার মধ্যে কতটা প্রকাণ্ড প্রভেদ তাহা সে মনে মনে বুঝিল। মৃদু হাসিয়া কহিল, থাক বৈরাগী, তোমায় দিতে হবে না, আমরা 4-5 আনা পয়সা নিই নে, আমরা চললুম। কি জানি কেন অপূর্ব একান্ত আশা করিয়াছিল এই 5 আনার বিরুদ্ধে দ্বারের অন্তরাল হইতে অন্তত একটা প্রতিবাদ আসিবে। তাহার অঞ্চলের প্রান্তটুকু তখনও দেখা যাইতেছিল, কিন্তু সে কোনো কথা কহিল না। যাইবার পূর্বে অপূর্ব যথার্থই ক্ষোভের সহিত মনে মনে কহিল, ইহারা বাস্তবিকই অত্যন্ত ক্ষুদ্র। দান করা সম্বন্ধে 5 আনা পয়সার অধিক ইহাদের ধারণা নাই। পয়সাই ইহাদের প্রাণ, পয়সাই ইহাদের অস্থিমাংস। পয়সার জন্য ইহারা করিতে পারে না এমন কাজ সংসারে নাই। অপূর্ব সদল বলে উঠিয়া দাঁড়াইতেই একটি বছর 10-এর ছেলের প্রতি অনাথের দৃষ্টি পড়িল। ছেলেটির গলায় উত্তরীয়, বোধ করি পিতৃবিয়োগ কিংবা এমনই কিছু একটা ঘটিয়া থাকিবে। তাহার বিধবা জননী বারান্দায় খুঁটির আড়ালে বসিয়াছিল। অনাথ আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিল, পুটে, তুই যে এখানে? পুটে আঙুল দেখাইয়া কহিল, আমার মা বসে আছেন, মা বললেন আমাদের অনেক টাকা ওর কাছে জমা আছে, বলিয়া সে একাদশীকে দেখাইয়া দিল। কথাটা শুনিয়া সকলেই বিস্মিত ও কৌতূহলী হইয়া উঠিল। ইহার শেষ পর্যন্ত কি দাঁড়ায় দেখিবার জন্য অপূর্ব নিজের আকণ্ঠ পিপাসা সত্ত্বেও বিপিনের হাত ধরিয়া বসিয়া পড়িল। একাদশী প্রশ্ন করিল, তোমার নামটি কি বাবা? বাড়ি কোথায়? ছেলেটি কহিল, আমার নাম শশধর, বাড়ি ওদের গায়ে, কালীদহে। তোমার বাবার নামটি কি? ছেলেটির হইয়া অনাথ জবাব দিল, এর বাপ অনেক দিন মারা গেছে। পিতামহ রামলোচন চাটুর্যে ছেলের মৃত্যুর পর সংসার ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন। 7 বৎসর পরে মাসখানেক হলো ফিরে এসেছিলেন। পরশু এদের ঘরে আগুন লাগে, আগুন নিভতে গিয়ে বৃদ্ধ মারা পড়েছেন। আর কেউ নেই, এই নাতিটি শ্রাদ্ধাধিকারী। কাহিনী শুনিয়া সকলে দুঃখ প্রকাশ করিল। শুধু একাদশী চুপ করিয়া রহিল। একটু পরেই প্রশ্ন করিল, টাকার হাতচিটা আছে? যাও তোমার মাকে জিজ্ঞাসা করে এসো। ছেলেটি জিজ্ঞাসা করিয়া আসিয়া কহিল, কাগজপত্র কিচ্ছু নেই, সব পুড়ে গেছে। একাদশী প্রশ্ন করিল, কত টাকা? এবার বিধবা অগ্রসর হইয়া আসিয়া মাথার কাপড়টা সরাইয়া জবাব দিল, ঠাকুর মরবার আগে বলে গেছেন 500 টাকা তিনি জমা রেখে তীর্থযাত্রা করেন। বাবা, আমরা বড় গরিব, সব টাকা না দাও, কিছু আমাদের ভিক্ষে দাও, বলিয়া বিধবা টিপিয়া টিপিয়া কাঁদিতে লাগিল। ঘোষাল মশাই এতক্ষণ খাতা লেখা ছাড়িয়া একাগ্র চিত্তে শুনিতেছিলেন। তিনি অগ্রসর হইয়া প্রশ্ন করিলেন, বলি সাক্ষী টাক্ষী আছে? বিধবা ঘাড় নাড়িয়া বলিল, না, আমরাও জানতুম না, ঠাকুর গোপনে টাকা জমা রেখে বেরিয়ে গিয়েছিলেন। ঘোষাল মৃদু হাস্য করিয়া বলিলেন, শুধু কাঁদলেই তো হয় না বাপু, এসব মবলক টাকাপড়ির কাণ্ড যে। সাক্ষী নেই, হাতচিটা নেই, তাহলে কিরকম হবে বলো দেখি। বিধবা ফুলিয়া ফুলিয়া কাঁদিতে লাগিল। কিন্তু কান্নার ফল যে কি হইবে তাহা কাহারও বুঝিতে বাকি রহিল না। একাদশী এবার কথা কহিল, ঘোষালের প্রতি চাহিয়া কহিল, আমার মনে হচ্ছে যেন 500 টাকাকে জমা রেখে আর নেয়নি। তুমি একবার পুরনো খাতাগুলো খুঁজে দেখো দেখি, কিছু লেখা টেখা আছে নাকি। ঘোষাল ঝংকার দিয়া কহিল, কে এত বেলায় ভূতের ব্যাগার খাটতে যাবে বাপু? সাক্ষী নেই, রসিদপত্তর নেই,
কথাটা শেষ হইবার পূর্বেই দ্বারের অন্তরাল হইতে জবাব আসিল, রসিদপত্র নেই বলে কি ব্রাহ্মণের টাকাটা ডুবে যাবে নাকি? পুরনো খাতা দেখুন, আপনি না পারেন আমাকে দিন, দেখে দিচ্ছি। সকলেই বিস্মিত হইয়া দ্বারের প্রতি চোখ তুলিল, কিন্তু যে হুকুম দিল তাহাকে দেখা গেল না। ঘোষাল নরম হইয়া কহিল, কত বছর হয়ে গেল মা, এতদিনের খাতা খুঁজে বের করা তো সোজা নয়। খাতাপত্তরের আন্ডিল, তা জমা থাকে পাওয়া যাবে বই কি। বিধবাকে উদ্দেশ্য করিয়া কহিল, তুমি বাছা কেঁদো না, হকের টাকা হয়তো পাবে বই কি। আচ্ছা, কাল একবার আমার বাড়ি যেও, সব কথা জিজ্ঞাসা করে খাতা দেখে বার করে দেব। আজ এত বেলায় তো আর হয় না। বিধবা তৎক্ষণাৎ সম্মত হইয়া কহিল, আচ্ছা বাবা, আমরা কাল সকালেই আপনার ওখানে যাব। যেও বলিয়া ঘোষাল ঘাড় নাড়িয়া সম্মুখে খোলা খাতা সেদিনের মতন বন্ধ করিয়া ফেলিল। কিন্তু জিজ্ঞাসাবাদের ছলে বিধবাকে বাড়িতে আহ্বান করার অর্থ অত্যন্ত সুস্পষ্ট। অন্তরাল হইতে গৌরী কহিল, 8 বছর আগের, তাহলে 1301 সালের খাতাটা একবার খুলে দেখুন তো, টাকা জমা আছে কিনা। ঘোষাল কহিলেন, এত তাড়াতাড়ি কিসের মা? গৌরী কহিল, আমাকে দিন, আমি দেখে দিচ্ছি। ব্রাহ্মণের মেয়ে 2 কোষ হেঁটে এসেছেন, 2 কোষ এই রৌদ্রে হেঁটে যাবেন, আবার কাল আপনার কাছে আসবেন, এত হাঙ্গামায় কাজ কি ঘোষাল কাকা? একাদশী কহিল, সত্যি তো ঘোষাল মশাই, ব্রাহ্মণের মেয়েকে মিছিমিছি হাঁটানো কি ভালো? বাপরে, দাও দাও, চটপট দেখে দাও। ক্রুদ্ধ ঘোষাল তখন রুষ্ট চিত্তে উঠিয়া পাশের ঘর হইতে 1301 সালের খাতা বাহির করিয়া আনিলেন। মিনিট 10 পাতা উল্টাইয়া হঠাৎ ভয়ানক খুশি হইয়া বলিয়া উঠিলেন, বাহ, আমার গৌরী মায়ের কি সূক্ষ্ম বুদ্ধি, ঠিক 1 সালের খাতাতেই জমা পাওয়া গেল। এই যে রামলোচন চাটুর্যের জমা 500। একাদশী কহিল, দাও চটপট সুদটা কষে দাও ঘোষাল মশাই। ঘোষাল বিস্মিত হইয়া কহিল, আবার সুদ? একাদশী কহিল, বেশ, দিতে হবে না, টাকাটা এতদিন খেটেছে তো, বসে তো থাকেনি, 8 বছরের সুদ, শুধু এই কমাস বাদ পড়বে। তখন সুদে আসলে প্রায় 750 টাকা হইল। একাদশী ভগিনীকে লক্ষ্য করিয়া কহিল, দিদি, টাকাটা তবে সিন্দুক থেকে বার করে আনো। হ্যাঁ বাছা, সব টাকাটাই একসঙ্গে নিয়ে যাবে তো? বিধবার অন্তরের কথা অন্তর্যামী শুনিলেন। চোখ মুছিয়া প্রকাশ্য কহিল, না বাবা, অত টাকায় আমার কাজ নেই, আমাকে 50টি টাকা এখন শুধু দাও, তাই নিয়ে যাও মা। ঘোষাল মশাই, খাতাটা একবার দাও, সই করে নেই, আর বাকি টাকার তুমি একটা চিঠি করে দাও। ঘোষাল কহিল, আমি সই করে নিচ্ছি, তুমি আবার? একাদশী কহিল, না না, আমাকেই দাও না ঠাকুর, নিজের চোখে দেখে দিই। বলিয়া খাতা লইয়া অর্ধমিনিট চোখ বুলাইয়া হাসিয়া কহিল, ঘোষাল মশাই, এই যে 1 জোড়া আসল মুক্তা ব্রাহ্মণের নামে জমা রয়েছে, আমি জানি কি না ঠাকুর মশাই আমাদের সব সময় চোখে দেখতে পায় না। বলিয়া একাদশী দরজার দিকে চাহিয়া একটু হাসিল। এতগুলি লোকের সম্মুখে মনিবের সেই ব্যঙ্গোক্তিতে ঘোষালের মুখ কালি হইয়া গেল। সেদিনের সমস্ত কর্ম নির্বাহ হইলে অপূর্ব সঙ্গীদের লইয়া যখন উত্তপ্ত পথের মধ্যে বাহির হইয়া পড়িল, তখন তাহার মনের মধ্যে একটা বিপ্লব চলিতেছিল। ঘোষাল সঙ্গে ছিল। সে সবিনয়ে আহ্বান করিয়া কহিল, আসুন, গরিবের ঘরে অন্তত একটু গুড় দিয়েও জল খেতে যেতে হবে। অপূর্ব কোনো কথা না কহিয়া নীরবে অনুসরণ করিল। ঘোষালের গা জ্বলিয়া যাইতেছিল। সে একাদশীকে উদ্দেশ্য করিয়া কহিল, দেখলেন ছোট লোক ব্যাটার আস্পর্ধা, আপনাদের মতন ব্রাহ্মণ সন্তানের পায়ের ধুলো পড়েছে, হারামজাদা 16 পুরুষের ভাগ্যি, ব্যাটা পিচেস কিনা 5 গন্ডা পয়সা দিয়ে ভিখিরি বিদায় করতে যায়। বিপিন কহিল, 2 দিন সবুর করুন না, হারামজাদা মহাপাপীর ধোপা নাপতে বন্ধ করে 5 গন্ডা পয়সা দেওয়া বার করে দিচ্ছি।
রাখালবাবু আমাদের কুটুম, সে মনে রাখবেন ঘোষাল মশাই। ঘোষাল কহিল, আমি ব্রাহ্মণ, দুবেলা সন্ধ্যা আহ্নিক না করে জল গ্রহণ করিনি। দুটো মুক্তোর জন্যে কীরকম অপমানটা দুপুরবেলায় আমাকে করলে চোখে দেখলেন তো? ব্যাটার ভালো হবে মনেও করবেন। সে বেটি যারে ছুলে নাইতে হয় কিনা বামুনের ছেলে তেষ্টার জল নিয়ে আসে, টাকার গুমোটটা কীরকম হয়েছে একবার ভেবে দেখুন দেখি। অপূর্ব এতক্ষণ একটা কথাতেও যোগ করে নাই। সে হঠাৎ পথের মাঝখানে দাঁড়াইয়া পড়িয়া কহিল, অনাথ, আমি ফিরে চললুম ভাই, আমার ভারী তেষ্টা পেয়েছে। ঘোষাল আশ্চর্য হইয়া কহিল, ফিরে যাবেন কোথায়? ওই তো আমার বাড়ি দেখা যাচ্ছে। অপূর্ব মাথা নাড়িয়া বলিল, আপনি এদের নিয়ে যান, আমি যাচ্ছি ওই একাদশীর বাড়িতেই জল খেতে। একাদশীর বাড়িতে জল খেতে? সকলেই চোখ কপালে তুলিয়া দাঁড়াইয়া পড়িল। বিপিন তাহার হাত ধরিয়া একটা টান দিয়া বলিল, চলো চলো, দুপুর রোদ্দুরে রাস্তার মাঝখানে আর ঢং করতে হবে না। তুমি সেই পাত্রই বটে, তুমি খাবে একাদশীর বনের ছোঁয়া জল। অপূর্ব হাত টানিয়া লইয়া দৃঢ় স্বরে কহিল, সত্যি আমি তার দেওয়া সেই জলটুকু খাবার জন্য ফিরে যাচ্ছি। তোমরা ঘোষাল মশাইয়ের ওখানে থেকে খেয়ে এসো, ওই গাছতলায় আমি অপেক্ষা করে থাকব। তাহার শান্ত স্থির কণ্ঠস্বরে হতবুদ্ধি হইয়া ঘোষাল কহিল, এর প্রায়শ্চিত্ত করতে হয় তা জানেন? অনাথ কহিল, খেপে গেলে নাকি? অপূর্ব কহিল, তা জানি নে, কিন্তু প্রায়শ্চিত্ত করতে হয় সে তখন ধীরে সুস্থে করা যাবে, কিন্তু এখন তো পারলাম না। বলিয়া সে এই খড় রৌদ্রের মধ্যে দ্রুত পদে একাদশীর বাড়ির উদ্দেশ্যে প্রস্থান করিল। এতক্ষণ শুনলেন অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা ছোট গল্প একাদশী বৈরাগী। আজ এ পর্যন্তই। পরের সপ্তাহে আবার চলে আসব আর একটি নতুন গল্প নিয়ে। আশা করি আমার গল্প পাঠ আপনাদের ভালো লাগছে। আরও এরকম নতুন নতুন গল্প শুনতে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন, আর পাশের বেল আইকনটিতে ক্লিক করে দিন, যাতে প্রতি সপ্তাহে নতুন গল্প আসার সাথে সাথেই তার নোটিফিকেশনটি পৌঁছে যায় আপনার কাছে। অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন।